নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহারাজ ওই 4 গুণ টাকা পাওয়ার জন্যে হার স্বীকার করতেও রাজি। মহারাজ সমানে বাদশার কাছে মার খেয়ে যাচ্ছে। ওদিক থেকে পূজা আর তার শ্বশুরমশাই সমানে চিৎকার করে যাচ্ছে, কিন্তু মহারাজ কারো কথাই শুনছে না। বাদশাও একের পর এক মহারাজকে মেরেই চলেছে, আর খালি এক হাত দিয়ে দেখাচ্ছে 4 গুণ টাকা। হেরে গেলে গোয়ারা হারলে 4 গুণ টাকা ঠিক সময় মতো তোর বাড়িতে পৌঁছে যাবে। এদিকে পূজা তো চিৎকার করে করে বলছে, তোমার উপরে অনেক দায়িত্ব আছে, তুমি এই কাজটা করো না, বন্ধ করো এই কাজ। কিন্তু কিছুতেই মহারাজ কোনো কথা শোনে না। ওদিকে মহারাজের বাবাও চিৎকার করছে, কিন্তু তাও মহারাজ কোনো কথা শোনে না। মহারাজ মার খেয়েই চলেছে। এরপরে তো ম্যানেজারও দৌড়ে চলে আসে যে এই মরণ খেলা বন্ধ করুন, এখানেই বন্ধ করুন। তখন তো মহারাজরা কিছুতেই থামাবে না, কারণ এখনও তো খেলার টাইমিংই শেষ হয়নি। তখন বলছে যে মহারাজ কিছুতেই এইভাবে হেরে যাবে না। মহারাজের এই হারটা হচ্ছে সম্মানের হার, এই খেলাটা এখানে বন্ধ করুন, বাদশাকে জিতিয়ে দিন। তাও মহারাজ কিন্তু শুনছে না। মহারাজকে বাদশা মেরেই যাচ্ছে, মহারাজও মার খেয়েই যাচ্ছে। এরপরে হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে যে বেআইনিভাবে খেলার জন্য নাকি তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, বাদশাকে আর মহারাজকে। তখন তো বাড়ির লোক দেখে একটু অবাক হয়, বলে যে বেআইনিভাবে খেলা চলছে এখানে। তখন মহারাজের বাবা বলছে, ছি মহারাজ, এই কাজটা করতে তোর বাধলো না? এতদিন তুই তোর বাবাকে পাশে পেয়েছিস, কিন্তু এখন তুই তোর বাবাকে আর পাশে পাবি না। পূজাও বলছে যে ছি মিস্টার মাথা গরম, ছি, আপনি সারা জীবন শুধু ভুলটাই করে গেলেন, শুধুমাত্র ভুল পথটাকেই বাঁচলেন। আমি কত কষ্ট করে আপনার জীবনটাকে সাজানোর কথা ভাবলাম, আপনার জীবনে একটা উড়ান দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আপনি তাও জীবনে ভুল পথটাকেই বেছে নিলেন। শাস্তি তো আপনাকে পেতেই হবে, এইভাবে বলছে পূজা। মহারাজ তো তবুও হাসছে। এদিকে কিন্তু মহারাজের মুখ চোখ ফাটিয়ে একাকার অবস্থা। পূজা বলছে, তুমি এখনো হাসছো? এই অবস্থাতেও তুমি হাসছো? সবকিছু শেষ করে দিয়ে এখন তোমার হাসি বেরোচ্ছে? মহারাজ বলছে, ছিন্ন বিচ্ছিন্ন জীবন আমার জীবনের সাথে নিজের জীবনকে জড়িও না। তখন পূজা বলছে, তুমি কেন ঠকাচ্ছ আমাকে? এইভাবে তো না ঠকালেই পারতে। তখন মহারাজ বলছে, আমি তোমাকে ঠকাইনি, তোমাকে আমি কোনোদিনই ঠকাতে পারবো না, এই রক্ত তার প্রমাণ। মহারাজ বলছে, তুমি পরে সব বুঝতে পারবে, যাও নিজের জীবনটাকে ভালো করে সাজিয়ে তোলো, নিজের জীবনে উড়ান দাও, আর মন্দিরের সমস্ত কাজকর্ম, সমস্ত ভাঙাচোরা জিনিস তুমি ঠিক করো গে, যাও মানুষের পাশে দাঁড়াও। মহারাজ বলছে পূজাকে। পূজা বলছে, এইভাবে তুমি অন্যের জন্য নিজের জীবনের বাজি রাখলে? মহারাজ হাসে আর পুলিশকে বলে তাকে ধরে নিয়ে যেতে। পুলিশ তখন বাদশাহ মহারাজ দুজনকেই ধরে নিয়ে চলে যায়। আর এদিকে পূজা কাঁদতে থাকে, পূজাকে তার শ্বশুরমশাই সামলাতে থাকে। এদিকে তো মহারাজকে আর বাদশাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে। বাদশার ট্রিটমেন্ট হয়ে গেলে বাদশাহ মহারাজকে জিজ্ঞেস করছে, আচ্ছা একটা প্রশ্ন করতে পারি আপনাকে? মহারাজ বলছে, বলুন। বলে, আপনার এত টাকা কিসের জন্য প্রয়োজন? মহারাজ তো তখন খালি বাজারের পরিস্থিতির কথাটাই ভেবে যাচ্ছে মনে মনে। তখন বাদশাকে বলছে, আপনার টাকা কিসের প্রয়োজন? বাদশাহ বলছে যে মহারাজ প্রশ্ন করছে, আপনার জেতার কি দরকার? তখন বাদশাহ বলছে যে মানুষের মন জিততে গেলে হারলে চলে না। মহারাজ বলছে, কেউ কেউ কিন্তু হেরেও জিতে যায়, আর আজকের এই খেলাতে কিন্তু আমি জিতেছি। অনেকগুলো মানুষের জন্য আজকে আমাকে হারতে হয়েছে, আর আমাকে হারতে হতো। বাদশাহ তো এই কথাগুলো শুনে একটু অবাক হয়, মহারাজের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মহারাজ কিছু কোনো বিশেষ উত্তর দেয় না আর কি বাদশাকে। এদিকে যেহেতু বাদশার ট্রিটমেন্ট হয়ে গেছে, সেহেতু পুলিশ বাদশাকে নিয়ে যায় সঙ্গে করে। আর মহারাজের ট্রিটমেন্ট করতে গেলে মহারাজ বলে সে তার ট্রিটমেন্ট নিজেই করবে। তখন তো ডাক্তার বলছে, বড় জেদ আপনার। এরপরে মহারাজের ট্রিটমেন্ট হয়ে গেলে তারপর মহারাজকেও নিয়ে যাবে আর কি। বাদশাহ তো যেতে যেতে বারবার মহারাজের দিকেই তাকাচ্ছে, যেন মহারাজকে দেখে তার মায়া হয়েছে। এদিকে তো হসপিটালে পূজা আর মহারাজের বাবাও এসে হাজির। তাদেরকে তো বাদশাহ আবারও দেখতে থাকে, তাদের কথাও শোনে। মহারাজকে দেখে মহারাজ দেখে বলছে, তোমরা এখানে কি করে? বলে, শতই ভুল করিস না কেন তুই যতই ভুল কর, তবুও আমি আর পূজা তোর পাশেই আছি সবসময়। তুই কেন এই কাজটা করতে গেলি কটা টাকার জন্যে? মহারাজ তো চুপ করে থাকে। ওদিকে পুলিশ বলছে, ওকে আরও কত ভুগতে হয় তাই দেখুন, ও যা করেছে এটা মোটেও ও ঠিক করেনি। আপনাদের যা কথাবার্তা আপনারা এখানেই সেরে নিন, কারণ থানাতে গেলে আপনারা সময় পাবেন না। পুলিশ বলছে, হিডেন বক্সিং, জুয়া, এগুলো সব ক্রিমিনাল অফেন্স। এরপরে তো মহারাজের ট্রিটমেন্ট যখন নার্স করতে যাচ্ছে, নার্সকে তো মহারাজ ট্রিটমেন্ট করতে দেবে না, বলছে নিজের শুশ্রূষা নাকি নিজেই করবে। তখন পূজা নার্সকে বলছে, দিন আমাকে দিন। তখন পূজা যখন ফার্স্ট এড করতে যাচ্ছে, তখন মহারাজ পূজাকেও করতে দেবে না, বলে তোমরা বাড়ি যাও, আমি নিজেরটা নিজে দেখে নেব। পূজা তো রেগে যায় যে আমরা আমাদের প্রশ্নের উত্তর না পেয়ে এখান থেকে এক পাও নড়ব না। তখন মহারাজ বলছে, কোন প্রশ্ন? বলে, যেটা তোমাকে করা হয়েছে, যে তুমি কেন এরকম একটা কাজ করতে গেলে।
তোমাকে যে সসম্মানের সাথে সবাই মিলে তোমার জন্য লড়ছে, যারা যারা তোমার জন্য লড়াই করছে যাতে তুমি সম্মানের সাথে চলতে পারো, মাথা উঁচু করে বাঁচতে পারো, তাদের ফিলিংসের কোনো দাম নেই তোমার কাছে? তুমি বারবার করে এই অন্ধকার জগতে কেন পা দিচ্ছ? মহারাজ বলছে, না, কোনো দাম নেই আমার কাছে, কারণ আমি চাইলেও তোমাদের মতো বাঁচতে পারবো না। তোমাদের আর 5টা মানুষের স্বপ্ন আমি পূরণ করতে পারবো না, আর আমি ওই অসহায় মানুষগুলোর কান্নাও থামাতে পারবো না। তাই আমাকে এই পথ বেছে নিতে হয়েছে, মহারাজ বলছে। পূজা বলছে, তুমি অন্য কোনো সৎ পথে রোজগার করেও তো এই টাকাটা অর্জন করতে পারতে। মহারাজ বলে, আমি কি চাইনি? আমি তো চেয়েছি সৎ পথে রোজগার করে মানুষের পাশে দাঁড়াতে, সৎ ইনকাম দিয়ে লক্ষ্মী পুজো করতে। আমি তো চেয়েছি, আমি চাকরি খোঁজারও চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে চাকরি দিতে চায়নি। আমি লোন নেওয়ারও চেষ্টা করেছি, যে লোন নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো, কিন্তু সেই লোনও আমাকে কেউ দিতে চায়নি। তো আমি কি করতাম? আমার এই পথ বেছে নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ আমাকে সমাজ সসম্মানে বাঁচতে দেবে না, আমাকে কেউ কোথাও কোনো কাজও দেবে না যে আমি সৎপথে দুটো রোজগার করতে পারি। তো আমি কি করতাম? পূজা আর মহারাজের বাবা চুপ করে মহারাজের বলা কথাগুলো শুনছে। মহারাজ বলছে, আমার এই জুবেনাইল হোমের কলঙ্ক আমাকে সৎপথে বাঁচতে দেবে না, কিছুতেই দেবে না। মহারাজের বাবা তখন বলছে, তোর এই জীবনের জন্য আমি দোষী মহারাজ। বলছে, আমি অপরাধী। তখন পূজা বলছে, কেন বাবা, আপনি এই কথাটা কেন বলছেন? এর আগেও আপনি এরকম কথা বলেছেন, আমাকে বলুন না কেন বলছেন। মহারাজের বাবা কিছু বলে না। মহারাজ তার বাবাকে বলছে, না বাবা, তুমি এরকমভাবে নিজেকে দোষারোপ করো না। দেখো, এত কিছুর পরেও তো আমি নিজেকে বয়ে যেতে দেইনি, আমি খারাপ পথে যাইনি, আমি অমানুষও তৈরি হইনি। বলছে, আর সেটা শুধুমাত্র তোমার জন্যে, তোমার জন্যেই আমার জীবনটা বয়ে যায়নি। তবে দেখো, এই জীবনটা দিয়েও তো আমি মানুষের স্বপ্ন, মানুষের দোকান, মানুষের যে মানে আর্তনাদ, সেটা থামাতে পারিনি। চোখের সামনে সব কিছু পুড়ে গেল, মানুষের অন্ন সংস্থানের ওইটুকুই উৎস সব জ্বলে গেল আমার চোখের সামনে, আমি কিচ্ছু করতে পারলাম না। পূজা বলছে যে, কে বলেছে তুমি কিছু করতে পারোনি? যতটুকু বেঁচেছে তোমার জন্যই তো বেঁচেছে। তুমি নিজের জীবনের বাজি নিয়ে সেদিন যদি না ঝাঁপাতে, তাহলে তো বাকিটুকুও পুড়ে যেত, মানুষের থাকার জায়গাটুকুও তো জ্বলে পুড়ে যেত সেই দিন। সেটা তো তোমার জন্যই বেঁচে গেছে। পূজা বলছে, ওইখানকার মানুষগুলো তোমাকে দাতা, তোমাকে রক্ষক মনে করে। মহারাজ বলছে, তাও তো কোনো কিছু করতে পারলাম না। ওই অরিন্দম চট্টরাজের সাথে শত্রুতা কতটা ভারী পড়ল, বুঝতে পারছো তো? তাকে কি তুমি অস্বীকার করতে পারবে বলো? পূজা বলে, হ্যাঁ পারি, কারণ এটা তোমার ভ্রান্তি। পূজা বলছে, অরিন্দম চট্টরাজ অত বোকা নয় যে শুধুমাত্র তোমার সাথে শত্রুতার জন্য ও এত কাণ্ড ঘটাবে। নিশ্চয়ই এর পেছনের অন্য কোনো লাভ আছে। আর তুমি বোকার মতো নিজের জীবন নিয়ে এইভাবে খেলছো। বাবাকে বলছো তোমায় নিয়ে না ভাবতে, আমাকেও তাই বলছো। তুমি আমাদেরকে সুখে থাকতে বলছো, এদিকে তুমি যদি আমাদেরকে সুখ না দাও, তাহলে আমরা কি করে সুখে জীবনটা কাটাবো বলতে পারো? মহারাজ তখন পূজার দিকে তাকাচ্ছে। মহারাজ বলছে, আমি তোমাকে অশান্তি দিয়েছি? আমি তোমাকে কষ্ট দিয়েছি? ও, আমার পরিচয় দিতে তোমার বুঝি লজ্জা বোধ হবে? তোমার কলেজে সব জায়গাতে আমাকে মেনে নিতে বোধহয় তোমার লজ্জা বোধ হবে, সেই জন্য তুমি এই কথাগুলো বলছো, তাই তো? মহারাজ বলছে, তাহলে বলো, যদি এই রিলেশনে তোমার সমস্যা হয়, যদি লজ্জা বোধ হয়, তাহলে বলো, আমি এক মুহূর্তে এই মানে সম্পর্কটাকে শেষ করে দেবো, বলো। পূজা বলছে, চুপ করো, সব কিছু নিয়ে খেলতে খেলতে তুমি আমাদের সম্পর্কটাকে নিয়েও খেলতে শুরু করেছো। আমরা দুজন, তুমি আমি হচ্ছে রিলেটেড নই, আমরা হচ্ছে অঙ্গাঅঙ্গি, অবিচ্ছেদ্য। 7 পাক ঘুরে আমরা দুজনে যে বন্ধনে জড়িয়েছি, সেটা তুমি তোমার বক্সিংয়ের পাঞ্চিং করে এত সহজে শেষ করতে পারবে না, ভেঙে ফেলতেও পারবে না। মহারাজ কিন্তু অবাক হয়ে পূজার কথাগুলো শুনছে। আমাকে যদি সুখে থাকতেই হয়, তাহলে আমরা একসঙ্গে সুখে থাকব, আলাদা হয়ে নয়। মহারাজ বলছে, পারবে না পূজা আমার জীবন ঠিক করতে? পূজা বলছে, আর যদি পারি? মহারাজ বলছে, পারবে না। পূজা বলছে, এটা হচ্ছে একটা স্ত্রীর পণ, আমি ঠিক পারবো। পূজা বলছে, এই পৃথিবীতে সতীরা চাইলে তাদের স্বামীর প্রাণ যমরাজের মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। মহারাজ তো পূজার কথা শুনে পূজার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটাও করতে কেউ ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।